সরাসরি এর ভিতরে ঢুকে যাবে। সো এইটা দিস ইজ দ্য রিয়েলিটি, এবং যার কারণেই আমরা এই যে 10 রুলস অফ গেটিং সিস্টেম কথা বলেছিলাম, বা একদম প্রথমেই আমরা ডিজাইনের সময় আলাপ করেছিলাম, দুইটা কথা বলেছিলাম, সেখানে নো ফলের কথা বলেছিলাম। সো নো ফল ক্রাইটেরিয়া এখানে গ্রেটলি ভায়োলেট হচ্ছে, যার কারণে আমরা বলি যে রানার ইন দ্য কোপ, যেটা উপরে আছে, কাস্টিং ইন দ্য গ্র্যাড is not recommended for any type of casting, not even gray iron. Gray iron এর কথা পার্টিকুলারলি কেন বলা হলো? বিকজ আমরা বলেছিলাম গ্রে আয়রনের সাথে গ্রিন স্যান্ড সিস্টেমের একটা ভালো সক্ষতা আছে, যার কারণে সাধারণত ডিফেক্ট গুলো মিনিমাইজ আকারে পাওয়া যায়। সো ইভেন দ্যাট টাইপ অফ কাস্টিং এর বেলায়ও আমরা এই ধরনের টপ কোডিং সিস্টেম বা এই মোল্ডিং রানার ইন দ্য কোপ আমরা অ্যালাউ করবো না, এটা কখনো করবো না। বাই দ্য ওয়ে, এখানে একটা খেয়াল করো, স্ক্রুটা এখানে রিভার্স টেপার করে দেওয়া হয়েছে। রিভার্স টেপার আমরা অবশ্যই টলারেট করব না, গত ক্লাসে বলেছি। তারপরেও রিভার্স টেপার কেন করে তার একটা লজিক মনে হয় আমি দিয়েছিলাম, এখানে আবার উল্লেখ করি। রিভার্স টেপার করলে পরে এটা ম্যানুফ্যাকচার করা ইজি, মোল্ডিং তো করা ভেরি ইজি। কারণ খেয়াল করো, এটা ছিল একটা মোল্ড, বিকজ দিস ইজ দ্য পার্টিং লাইন। তো পার্টিং লাইনের নিচে ড্র্যাগটা তৈরি করা হলো, আর মোল্ডটা যখন ডিজাইন করা হয় এটাকে উল্টে দিতে হবে, উল্টে দিয়ে তারপরে স্ক্রুটা বসাইতে হয়। এই উল্টে দিয়ে স্ক্রুটা বসাইতে গেলে পরে এই ধরনের টেপার লাগবে, কারণ এটা আলটিমেটলি উল্টে যাচ্ছে। উল্টে গেলে তখন উপর থেকে স্ক্রুটার প্যাটার্নটা সরিয়ে ফেলা ইজি, যার কারণেই রিভার্স টেপারটা লোকজন ইউজ করে, সিম্পলি ফর ইজি অফ রিমুভাল অফ দিস টেপার প্যাটার্ন, আর কোনো কারণে নয়। Okay, so আমরা will not use this type of system at all. Okay, size of the runner কেমন হবে? একটা রিসার্চ থেকে দেখা গেছে স্ক্রু এক্সিট এরিয়া এবং রানার এক্সিট এরিয়া এই দুটো রেশিও যদি 1 হয়, অর্থাৎ স্ক্রুর এক্সিট ডাইমেনশন রানার ডাইমেনশন যদি সেম রাখি, তাহলে ভেলোসিটি উইল বি দ্য সেম। এবং যেহেতু একটা লং একটা ফলের পরে লিকুইড মেটাল যা ভেলোসিটি গেইন করে, ভেরি হাই ভেলোসিটি আমরা দেখেছি, তো এই হাই ভেলোসিটিটাই লিকুইড মেটাল, হাই ভেলোসিটি লিকুইড মেটালই রানারের ভিতরে ঢুকে যাচ্ছে। সো এজ এ রেজাল্ট হাই মেটাল ভেলোসিটি টার্বুলেন্স জেনারেট করবে। অন দ্য আদার হ্যান্ড, যদি আমরা স্ক্রুটাকে একটু এনলার্জ করে দিই, ডাবল করে দিলে পরে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট মেটাল ভেলোসিটি উইল বি রিডিউসড টু হাফ। সো অপটিমাম মেটাল ভেলোসিটি পাওয়া সম্ভব। রানার মোটামুটি ভাবে র্যাপিডলি ফিল করে, at the same time মোটামুটি একটা টাইম পায় যাতে করে বাবল গুলা বেরিয়ে যেতে পারে। সো এই 2 রেশিওটা ইউজুয়ালি প্রেফারেবল ফর, আমরা বলছি যে এই আনপ্রেসারাইজ গেটিং সিস্টেমের জন্য এই কথা রেশিওটা 2 বলেছিলাম। 2 না হয়ে যদি 3 হয়, অর্থাৎ আরো যদি বড় করে দেই রানার, তাহলে পরে স্টার্টস টু বি ডিফিকাল্ট টু ফিল। যেহেতু ডিফিকাল্ট টু ফিল হয়, সুতরাং ভেনা কন্ট্যাক্টটা বা সাকিং অফ এয়ার এটার মধ্যে হতে থাকবে। at the same time যদি আরো বড় করি 4 টাইম যদি করে দেই, তাহলে ইট ইজ সিম্পলি ওয়েস্টফুল, এটা কখনোই ফিল হবে না এবং কাস্টিং উইল বি ড্যামেজড। at the same time percent yield of the casting will be very low. Okay, an alternative way to define runner area is by working back on the inlet area. So runner এর ডাইমেনশন কত হবে, আমরা এখন যে কথাটা বললাম, স্ক্রু থেকে আমরা হিসাব করলাম, স্ক্রুটাকে রেফারেন্স ধরে, স্ক্রু বটমটাকে রেফারেন্স ধরে আমরা হিসাব করলাম। সেটা না করে আমরা যদি গেট থেকে ব্যাক ক্যালকুলেশন করি, কিভাবে করব? আমরা জানি ওই পার্টিকুলার লিকুইড মেটালের ক্রিটিক্যাল ভেলোসিটি কত। সো ক্রিটিক্যাল ভেলোসিটি যদি জানি, তাহলে ওই ক্রিটিক্যাল ভেলোসিটি মাস্ট বি ইন দ্য গেট, কারণ গেট উড বি অ্যাক্ট এজ এ চোক ফর আনপ্রেসারাইজড সিস্টেম। তো ওইখানে আমরা ভেলোসিটি হিসাব করে ওখানকে এরিয়াটা হিসাব করতে পারি, যদি আমরা রেট অফ ফেলিং জানি। তো আমরা ওখানকার এরিয়া বের করতে পারি, এবং ওই এরিয়াটা আলটিমেটলি আমরা রানারের মধ্যে কনভার্ট করব। এবং নর্মালি আমরা রানারের মধ্যে কনভার্ট কি করে করি, মনে আছে যে আনপ্রেসারাইজ সিস্টেমে 1:2:4 যেটা ছিল, অর্থাৎ গেট এরিয়ার অর্ধেক হবে রানার এরিয়া, রানার এরিয়া অর্ধেক হবে স্ক্রু এরিয়া। এই ধরনের যদি সিনারিও হয়, তাহলে এখান থেকে আমরা একটা পার্টিকুলার ফিলিং রেটের জন্য আমরা যদি ভেলোসিটি যদি জানি, কিউ ইজ ইকুয়াল টু এভি, মনে আছে? সো কিউ যদি জানি, কিউ মানে হলো ফিলিং রেট, কেজি পার সেকেন্ড যদি ধরি, তারপরে আমরা এভি হিসাব করে আমরা ভেলোসিটি কিউ ইজ ইকুয়াল টু এভি কেজি পার সেকেন্ড না ধরে মিটার কিউব পার সেকেন্ড, অর্থাৎ ফ্লো রেট, এখানে ভলিউম ফ্লো রেট হিসাব করছি।
সো মিটার কিউব পার সেকেন্ড, কিউ সমান সমান a টাইমস ভেলোসিটি। সো ভেলোসিটি যদি আমরা এই পার্টিকুলার অ্যালয়ের জন্য ফিক্স করে দেই, তাহলে আমরা a বের করতে পারবো। সো এই এটা দিয়ে আমরা রানার ক্যালকুলেট করার সময় এটাকে অর্ধেক করে দেবো। তো এইটা একটা ব্যাক ক্যালকুলেশন, যেটার মাধ্যমে আমরা টিপিক্যালি রানার ডাইমেনশন কত হতে পারে সেটা একটা গেস করতে পারি। হাউএভার, আমরা যে কথাগুলো যেগুলো বললাম, রিসেন্ট ফাইন্ডিং কোত্থেকে আসলো? ভিডিও এক্স-রে রেডিওগ্রাফিক স্টাডি। এটার কথা আমরা বারবার বলছি। এটা হলো এক ধরনের, আমরা যখন কাস্টিং করব, মোল্ডটাকে রাখা হচ্ছে, মোল্ডের পিছনে থাকে হলো ক্যামেরা থাকে, যে ক্যামেরা দিয়ে এক্স-রে ক্যামেরা, যার মাধ্যমে আমরা এটা ছবি তুলতে থাকি। সো লিকুইড মেটাল যদি ফিল করি, যেহেতু এটা এক্স-রে ক্যামেরা, লিকুইড মেটালের ডেনসিটি ভেরি হাই। যখন মোল্ডটা স্যান্ড মোল্ড যদি হয়, তাহলে স্যান্ড মোল্ডের মধ্যে যে রানিং সিস্টেম যেটা আছে, রানিং সিস্টেম খালি রানিং সিস্টেম, এই খালি হওয়ার কারণে যখন আমরা ক্যামেরাতে দেখব, ওই জায়গাটা সাদা দেখতে পাবো, যেহেতু খালি। সো এক্স-রে পেনিট্রেট করতে, ইজিলি পেনিট্রেট করতে পারছে, সো এটা সাদা দেখবো। যখন লিকুইড মেটাল ঢালা হয়, তখন লিকুইড মেটাল ডেনসিটির কারণে জায়গাটা কালা হয়ে যায়। সো আমরা ইজিলি দেখতে পাই যে লিকুইড মেটাল ফ্লো করছে, লিকুইড মেটাল মুভ করছে। সো বিভিন্ন ধরনের গেটিং সিস্টেম ডিজাইন করে আমরা যদি ছবি তুলতে থাকি এবং এটা ভিডিওটা নিতে থাকি, তাহলে আমরা উই ক্যান অবজার্ভ হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড দ্য মোল্ড ক্যাভিটি, যেটা আমরা নরমালি দেখতে পাই না, বিকজ ইট ইজ নট ট্রান্সপারেন্ট। তো এই ধরনের এক্সামিনেশন যখন আসে, তখনই রেডিক্যাল চেঞ্জ হওয়া শুরু হয় গেটিং সিস্টেম ডিজাইনের মধ্যে। তো এখানে আমরা যেটা বলছি যে রিসেন্ট ভিডিও এক্স-রে রেডিওগ্রাফি স্টাডি দেখে বোঝা যায় যে আমরা এই যে আনপ্রেশারাইজ সিস্টেমের কথা বলতেছি, অর্থাৎ স্ক্রু বটম থেকে এরিয়া ডাবল করে দিচ্ছি, তারপরে গেটে যায় এরিয়া ডাবল করছি, এই যে এনলার্জ করছি, সেই এনলার্জ করলে পরে ক্যানট প্রিভেন্ট সিরিয়াস অ্যামাউন্ট অফ সারফেস টার্বুলেন্স। সো বড় হয়ে গেলে পরে সারফেস টার্বুলেন্স আমরা বন্ধ করতে পারি না। ভেলোসিটি ডিক্রিজ হচ্ছে, বাট সারফেস টার্বুলেন্স রিমেইনস অর ইট ইনক্রিজ। যেহেতু জায়গা বড় হয়ে যাচ্ছে, লিকুইড মেটালের অপরচুনিটি থাকে একটু মুভ অ্যারাউন্ড। তো এই জন্য বলা হয় যে এই ধরনের এক্সপেরিমেন্ট থেকে যেটা বলা যাচ্ছে, the best that can be achieved without damage is by a 20% increase, অর্থাৎ স্ক্রু এরিয়া থেকে রানার এরিয়াটা জাস্ট 20% ইনক্রিজ হবে। মনে আছে আমরা থার্ড টাইপ অফ গেটিং সিস্টেমের কথা বলেছিলাম, যেটা ছিল প্রেসারাইজড অর ন্যাচারালি প্রেসারাইজড সিস্টেম। ওইখানে আমরা 20% বা 10% ইনক্রিজের কথা বলেছিলাম। এইটাই এই এক্সামিনেশন থেকে এসছে, যে আমরা যদি জাস্ট বাড়িয়ে দিই, জাস্ট 10% or 20% বাড়াই, তাহলে পরে মোটামুটি ভাবে লিকুইড মেটালকে কন্টেইন করা যায়। চ্যানেলটা, রানারের চ্যানেলটা এত বড় হচ্ছে না যেখানে লিকুইড মেটাল টার্বুলেন্স জেনারেট করতে পারবে। ওকে, তাহলে রানারের সাইজ গেল। হোয়াট অ্যাবাউট দ্য শেপ অফ দ্য রানার? আমরা স্ক্রুটাকে বলি নরমালি রেক্টাঙ্গুলার, সার্কুলার হলে ভালো হয়। সো আমরা ডিজাইন করি জাস্ট ফর ইজি অফ ম্যানুফ্যাকচার, আমরা এটা সার্কুলার করি। একটা সার্কুলার যদি হয়, রানার ক্যানট বি সার্কুলার, কারণ ওখান থেকে আবার গেট জেনারেট করতে হবে। সো রানার ইউজুয়ালি অলওয়েজ রেক্টাঙ্গুলার হয়। এন্ড রেক্টাঙ্গুলার যখন হয়, তখন এই রানারের সাথে, এই স্ক্রুর সাথে রানারের অ্যাটাচমেন্টটা বিকামস লিটল বিট ডিফিকাল্ট। বাট ইন কেস অফ রানার অনলি, rectangular runner is very simple in design and easy to mold, easy to fabricate. এবং এই thickness of the runner আমাদের মনে রাখতে হবে, it should be as small as possible। এবং আমি একদম সবচেয়ে ভালো হয় যদি সিসাইল ড্রপ যেটা আছে, আমরা সিসাইল ড্রপ লিকুইড মেটালে বলেছি, সিসাইল ড্রপ হলো যে একটা প্লেটের মধ্যে আমি যদি ওই পার্টিকুলার লিকুইডটার একটা ড্রপ ফেলি, তাহলে এই ড্রপটা একটু নিচে হয়ে যেভাবে সেটেল করবে, ওই হাইটটাকে বলে সিসাইল ড্রপ। তো লিকুইড মেটাল নরমালি যদি মুভ করে, তাহলে ওই হাইটের একটা ফ্লো চ্যানেল তৈরি হয়। তো ঠিক অতটুকু হাইটের যদি আমি রানার ডিজাইন করতে পারি, সেটা হবে আইডিয়াল, কারণ লিকুইড মেটাল তখন এট অল মুভ করার কোনো চান্স পাবে না। হাউএভার আমরা এটা দেখবো যে এটা কখনোই এটা করতে পারবো না, ইট উইল বি অলওয়েজ লার্জার দ্যান দ্য হাইট অফ দ্য সিসাইল ড্রপ। সো হলে পরে ভালো কথা, বিকজ দিস উইল কনস্ট্রিক্ট দ্য ফ্লো অফ দ্য লিকুইড, অ্যালাউ লিটল রুম ফর লিকুইড মেটাল টু হ্যাভ টার্বুলেন্ট ফ্লো। ওকে, সো আমরা যে এই জয়েন্ট গুলোর কথা যদি চিন্তা করি, তাহলে ইফ ইট ইজ রেক্টাঙ্গুলার, অর্থাৎ স্ক্রুটা যদি রেক্টাঙ্গুলার হয়, তাহলে পরে এমন হতে পারে আমরা এটা কিছু দূর নিয়ে এটাকে এনলার্জ করে দিলাম, সেটা হতে পারে। অথবা এটা হতে পারে যে এখান থেকেই এনলার্জ করে এটা ডাবল বা যে যত গুণ বড় করতে যায় সেটা করতে পারি। অথবা এখান থেকে করতে পারি একটা
তো ডিফারেন্ট ডিজাইনের স্ক্রু রানার জয়েনিং করা হয়। তো আমরা যদি এটা নিয়ে একটু আলাপ করি, তাহলে লিকুইড মেটাল যখন স্ক্রু থেকে রানারের দিকে মুভ করতে থাকবে হরাইজন্টালি, তাহলে বিকজ অফ দ্য ইনার্শিয়া ইন দিস ডিজাইন, লিকুইড মেটাল সবসময় এদিকে চলে যাবে, এই জায়গাটা আর ঘুরবে না, এখানে চলে যাবে, এখানে বাড়ি খেয়ে তারপরে ঘোরা শুরু করবে। সো দিস ইজ নট বেনিফিশিয়াল। এইটা যদি আমরা এখানে দিয়ে দেই তাইলেও বেসিক্যালি কোনো লাভ হচ্ছে না, কারণ এখানে লিকুইড মেটাল এভাবেই যাবে। অন দ্য আদার হ্যান্ড, যদি লিকুইড মেটাল রানারের ভিতরে, অর্থাৎ স্ক্রুটা যদি রানারের ভিতরে বসাই, তাহলে পরে যেটা হয়, রানার থেকে এদিকে যাবে, চারিদিকে যেহেতু ওপেন আছে চারিদিকে যাবে, কিন্তু আলটিমেটলি এইখানে যেয়ে নিয়ে একটা বাড়ি খাবে, বাড়ি খেয়ে দিকে ভিতরে ঢুকবে, এখানে বাড়ি খেয়ে ভিতরে ঢুকবে, অ্যাজ এ রেজাল্ট এই সেন্টারে একটা নেগেটিভ প্রেসার জোন তৈরি করে। সো এই ধরনের জয়িং নট রেকমেন্ডেড। বেস্ট ডিজাইন উড বি দিস ওয়ান। যদি আমরা একটা রেক্ট্যাঙ্গুলার স্লট করতে পারি, অর্থাৎ স্ক্রুটাও রেক্ট্যাঙ্গুলার হচ্ছে, একটা স্লট টাইপের স্ক্রু হচ্ছে, যেটার উইডটা একটু বড়, থিকনেসটা চেকন, সেটাকে স্লট হিসেবে ধরা হচ্ছে। তো এই স্লটটাকে জাস্ট একটা বেন্ড করে রানারের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে অফ সেম থিকনেস। সো এটা রেশিও ইজ ইকুয়াল টু 1 ধরা হয়েছে। আমরা যদি এটাকে একটু 20% বড় করতে চাই, তাহলে আমরা আইদার এটা থিকনেসটা একটু বড় করতে পারি, অথবা এটা জয়েন করব, জয়েন করার সময় একটু এদিকে এরিয়া বড় করে দিতে পারি, জাস্ট অল্প, নট দ্যাট মাচ। তো এই ধরনের সিনারিও এখানে দেখা যাচ্ছে, এখানে দুইটাই বেন্ড আছে, এখানে শুধু ভিতরে ডায়ামিটারটা এটা রেডিয়াস করে দেওয়া হয়েছে। সো অবভিয়াসলি দিস ইজ দ্য বেস্ট ডিজাইন, দিস ইজ এটার চেয়ে একটু খারাপ ডিজাইন, however probably acceptable. তো আমরা ডিজাইন করার সময় এই ধরনের সিনারিও প্রেফার করব। ওকে, টেপার আনার কথা আমরা আগেই বলেছি, যে যদি মাল্টিপল গেট ইউজ করা হয় একটা রানারের মধ্যে, এখানে যেরকম 3টা গেট ইউজ করা হয়েছে, তাহলে যেটা হবে, বিকজ অফ দ্য ইনার্শিয়া, লিকুইড মেটাল স্ট্রেট এদিকে চলে যাবে, এবং এই জায়গাটা হাই প্রেসার জোন ক্রিয়েট হওয়ার কারণে এখান দিয়ে লিকুইড মেটাল ভিতরে ঢুকবে, এই জায়গায় নেগেটিভ প্রেসার জোন তৈরি হবে, লিকুইড মেটাল এখান দিয়ে একদম বেরিয়েও চলে যেতে পারে। এই জায়গাটার মধ্যে যেটা হবে, কিছু ভিতরে ঢুকবে, কিছু বাইরে যাবে, বাট খুব একটা বেশি না। তো ফ্লো অলমোস্ট জিরো এই জায়গার মধ্যে হবে। এই ধরনের সিনারি যদি হয়, তাহলে এই দুইটা না দিয়ে জাস্ট একটা দিলে পরেই এটার চেয়ে বরং বেটার রেজাল্ট হবে। তবে যদি এই ধরনের মাল্টিপল গেট ইউজ করতেই হয়, তাহলে আমাদের বেস্ট অপশন হলো রানারের ক্রস সেকশন রিডিউস করে দেওয়া। দুই ভাবে করতে পারি। একটা হলো, আমরা মনে করো এইখানে প্রথম গেটটা যখন ক্রস করে গেলাম, তখন এখানে ক্রস সেকশন 3টা গেট আছে। তো এই ক্রস সেকশনকে যদি আমি 3 ভাগ করি, আমরা এখানে এসে নিয়ে 1/3 কমে দেবো, সেখান থেকে একটু উপর উঠে নিয়ে আমরা এখানে হরাইজন্টাল চ্যানেল যাবো, এটা শেষ করার পরে আবার 1/3 করে এটা করবো। এটা হতে পারে একটা বেস্ট, হলো গ্র্যাজুয়ালি কমিয়ে দেওয়া, সো একটা ট্যাপার্ড একটা রানার ইউজ করা, স্মুথ স্ট্রেট ট্যাপার জিওমেট্রি, দিস ইজ দ্য মোস্ট বেনিফিশিয়াল ওয়ান। সো তাহলে আমাদের জিনিসটা যেটা দাঁড়াচ্ছে, যদি আমরা মাল্টিপল গেট ইউজ করি, তাহলে আমরা রানারের ক্রস সেকশন কমিয়ে দেব, এবং সবচেয়ে সহজ উপায় হলো এটাকে গ্র্যাজুয়ালি কমিয়ে দেওয়া। গ্র্যাজুয়ালি কমিয়ে দিলে কি হচ্ছে, প্রেসার মোটামুটি সব জায়গায় একই হবে, সো লিকুইড সেম ওয়েতে, সেম ভেলোসিটিতে বা সেম প্রেসারে উপর দিকে কাস্টিং এর ভিতরে পড়বে। আরেকটা সিনারিও যেটা আসতেছে, সেটা হলো যে যদি আমরা ক্রস সেকশন সেম করে দেই, অর্থাৎ আমরা যদি রানারকে এক্সটেনশন না করি, রানার ভলিউম বাড়িয়ে যদি না দেই, তাইলে পরে যেটা হয়, যে আমরা বলছি যে লিকুইড মেটালের এই স্ক্রু দিয়ে যে ফল হবে, এই লিকুইড মেটালের এক্সিটের যে ভেলোসিটি, সেই ভেলোসিটিতে লিকুইড মেটাল রানারের ভেতর দিয়ে চলে যাচ্ছে। তো এই ধরনের সিনারিও যদি হয়, তাহলে পরে আমাদের উপায় হয় যে আদার মিনস ইউজ করা। এটা আমরা স্লাইটলি প্রেসারাইজ বা ন্যাচারালি প্রেসারাইজ সিস্টেমের মধ্যেও বলেছি, যেহেতু আমরা রানারের ভলিউম বাড়াচ্ছি না, সো বেস্ট ওয়ে হলো অন্য কোনো মেথড ইউজ করা, যাতে করে এই রানারের ভিতর দিয়ে যখন মুভ করবে, ভেলোসিটি কোনোভাবে কমিয়ে দেওয়া। একটা ইজি ওয়ে হলো ফ্রিকশন ইউজ করা। সো ফ্রিকশনাল ফোর্স আমরা এটা কিভাবে করতে পারি, আমরা যদি কোনোভাবে একটা রাইট অ্যাঙ্গেল টার্ন করাতে পারি, যদি একটা বেন্ড করাতে পারি,
স্ট্রিমলাইন বেন্ড না, রাইট অ্যাঙ্গেল বেন্ড। যদি এই ধরনের বেন্ড করাতে পারি তাহলে দেখা গেছে অ্যারাউন্ড 20% ভেলোসিটি ডিক্রিজ করে। এবং এই বেন্ডটা কিউমুলেটিভ, তার মানে আমরা যদি একটা বেন্ড না করে 2-3টা বেন্ড করি, 3টা বেন্ড যদি করি তাহলে 80% তিনটা যদি গুণ করি তাহলে 50% হয়। তার মানে আমরা ভেলোসিটি হাফ করে দিতে পারি। তো তার মানে এই না যে আমাদেরকে অবশ্যই রাইট অ্যাঙ্গেল বেন্ড করতে হবে, ঠিক আছে? So but this is one way of reducing flow velocity. However, এক্সেস স্টাডিতে যেটা বলছে যে এই বেন্ড অপারেট তখনই যদি রেডিয়াস যেগুলো আছে চ্যানেলগুলো, বেন্ড যেটা করব সেই বেন্ড করার সময় চ্যানেলটা প্যারালাল যেন হয় সেটা ব্যবস্থা করা, অর্থাৎ একটার সাথে আরেকটার যে কানেকশন যেটা আছে সেই কানেকশন গুলো যেন প্যারালাল হয় সেটার ব্যবস্থা করা। So this is one way so that by introducing a bend আমরা ভেলোসিটিকে রিডিউস করতে পারি। আরেকটা মেথড হলো ইউজ অফ ফিল্টার। যদিও ফিল্টারের পারপাস ভেলোসিটি রিডাকশন না, বাট উই ক্যান ইউজ ফিল্টার ইন দ্য গেটিং সিস্টেম ইন দ্য রানার টু রিডিউস দ্য ভেলোসিটি। এক্সপেরিমেন্ট থেকে দেখা গেছে যে আমরা যদি প্রপারলি এটা করতে পারি, velocity a factor of 4 or 5 times can be reduced. So this is a very efficient way for serving two purposes at the same time. One is filtering effect, filtering dross and other impurities, and it is velocity reduction. Okay, so this is about runner. তাহলে আমরা রানার সম্বন্ধে একটু হাইলাইট আবার যদি করি, রানারটা হলো মোটামুটি ইন জেনারেল কেস হরাইজন্টাল হবে এবং রানারটার শেপ আমরা চেষ্টা করব রেক্ট্যাঙ্গুলার করার। এটার থিকনেসটা সবচেয়ে ভালো হয় যদি সিসাইল ড্রপের কাছাকাছি নিয়ে যাওয়া যায়, যাতে করে লিকুইড মেটালের মধ্যে কোনো ধরনের মুভমেন্ট করতে না পারে। এটার সাইজ হিসাব করার সময় আমরা নরমালি যদি আনপ্রেশারাইজ সিস্টেম ইউজ করি তাহলে পরে 2 টাইমস ইনক্রিজ করলে পরে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। কিন্তু যদি আমরা ন্যাচারালি প্রেসারাইজ সিস্টেম ইউজ করি তাহলে 10 to 20% এনলার্জমেন্ট এর যে বেস্ট ওয়ে। আরেকটা ওয়ে আছে, আমরা যদি ব্যাক ক্যালকুলেশন করে গেটের থেকে যদি আমরা আসি তাহলে পরে রানারের ডাইমেনশন কেমন হবে সেটা আমরা মোটামুটি আইডিয়া করতে পারি। যদি আমরা ন্যাচারালি প্রেসারাইজ সিস্টেম ইউজ করি অথবা সিসাইল ড্রপ সিস্টেম যদি আমরা ইউজ করি, অর্থাৎ চিকন করে দেই রানার থিকনেস, তাহলে পরে ফ্লো ভেলোসিটিটা রানারের মধ্যে একই রেটে চলে যায়। সো হাই ভেলোসিটিকে কন্টেইন করার জন্য কয়েকটা উপায় আছে। একটা উপায় যেমন আমরা বেন্ড করতে পারি, বেন্ড করলে 20% রিডাকশন ইন ভেলোসিটি অ্যাচিভ করা সম্ভব। আরেকটা হলো আমরা ফিল্টার ইউজ করতে পারি, তাইলে এবারে মানে 4 থেকে 5 গুণ পর্যন্ত ভেলোসিটি আমরা রিডিউস করতে পারি। সো ডিজাইন অফ গেট, সো লিকুইড মেটাল should flow through the gating system, through the gate at a velocity lesser than the critical velocity. That is our main purpose, main objective. Gate এমন ভাবে ডিজাইন করব যাতে করে গেটের ভিতর দিয়ে লিকুইড মেটাল ক্রিটিক্যাল ভেলোসিটি যা আছে তার কাছাকাছি অথবা তার চেয়ে কম ভেলোসিটিতে লিকুইড মেটাল মুভ করে এবং মুভ করবে ইন এ স্মুথ ম্যানার। সো এনডি যদি ভেরি হাই হয়, ভেলোসিটি যদি হাই হয়, তাহলে মেটাল ফাউন্টেনিং ইফেক্ট হবে, স্প্ল্যাশিং হবে, টার্বুলেন্স হবে এবং এই টার্বুলেন্স হওয়ার কারণে কাস্টিং উইল বি লস অর ড্যামেজ। এবং যেহেতু মোল্ড ক্যাভিটি বড়, রানারের সাইজ ছোট, তো রানারের মধ্যে টার্বুলেন্স হলে খুব একটা বেশি টার্বুলেন্স হতে পারবে না। কিন্তু কাস্টিং এর মধ্যে যদি টার্বুলেন্স হয়, হিউজ সাইজ হওয়ার কারণে টার্বুলেন্স উইল বি হিউজ, অ্যাজ এ রেজাল্ট ড্যামেজ শুড বি দ্য হাইয়েস্ট। ওকে, সো গেট প্লেসমেন্ট আমরা যেটা করব, not at the entry of the screw, exit of the screw. তো এখান থেকে আমরা এই ধরনের কোনো গেট ইউজ করবো না যাতে করে সরাসরি লিকুইড মেটালের মধ্যে চলে যায়। এখানেও আমরা এমন ভাবে করবো না যাতে করে লং ফল হয়। তো এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। at the same time gate on a straight side if possible, তার মানে হলো যদি কোনো কাস্টিং এর মধ্যে কার্ভ সারফেস থাকে, এই কার্ভ সারফেসের মধ্যে যদি আমি গেট লাগাই তাহলে কি হবে, আমাদের গেট ডিজাইনের সময়, রানিং সিস্টেমের ডিজাইনের সময় আমরা বলেছিলাম 6 নম্বর ক্রাইটেরিয়া ছিল ইজি অফ রিমুভাল। সুতরাং যদি গেটটা সাফিসিয়েন্টলি লার্জ হয় তাহলে এটা আপনি ভেঙে পড়বে না, এটাকে আমাকে কেটে ফেলে দিতে হবে। এখন একটা কার্ভ সারফেসের মধ্যে যদি আমি একটা গেট বসাই তাহলে পরে এটা কাটা উড বি ভেরি ডিফিকাল্ট। হ্যাকসো দিয়ে কাটতে গেলে পরে
on a curved surface it will be very difficult. So স্ট্রেট সারফেসের মধ্যে গেট বসানো এটাই সবসময় চেষ্টা করতে হবে। এবং আরেকটা জিনিস চেষ্টা করতে হবে সেটা হলো যত শর্টেস্ট ফ্লো ডিস্টেন্স পসিবল কাস্টিং থেকে যত কাছে সম্ভব। সো গেট যেন আমরা একটা বড় লম্বা গেট করে ফেলি না যার ভিতরে লিকুইড মেটাল দিতে সময় লাগে। সো এভরিথিং শুড বি স্লিক যাতে করে তাড়াতাড়ি লিকুইড মেটাল মোল্ড ক্যাভিটির মধ্যে ঢুকতে পারে। ওকে, so a separate runner and gate provides a number of right angle changes. আমরা আগে বললাম যে সো রানারের মধ্যে যদি আমি গেটটা আলাদা একটা গেট থাকে তাহলে এখান থেকে 90 ডিগ্রি বেন্ড হচ্ছে। সো বেন্ড হওয়া মানেই হলো ভেলোসিটি ডিক্রিজ করা। সো আমরা চেষ্টা করব সেপারেট গেট সেপারেট রানার প্রোভাইড করার জন্য যাতে করে লিকুইড মেটাল রানারের মধ্যে লম্বা চ্যানেল দিয়ে মুভ করবে, আগে লম্বা লাইন দিয়ে মুভ করার সময় সে একটু সময় পাবে, ফ্র্যাকশন অফ সেকেন্ড সময় পাবে সে কাম এন্ড কোয়াইট হওয়ার জন্য এবং লাইটার পার্টিকেল গুলো লাইটার ফেজ গুলো উপর দিকে ভেসে ওঠার জন্য। গেটি রে কত হবে আমরা বলছি যে ক্রিটিক্যাল ভেলোসিটি যাতে ফেভার করে, ক্রিটিক্যাল ভেলোসিটি নিচে যাতে যায় তার ব্যবস্থা করা। সো যদি তার চেয়ে ক্রিটিক্যাল ভেলোসিটি বা তার চেয়ে নিচে যদি যায় তাহলে লিকুইড মেটাল এই ধরনের ভাবে ঘুরবে। সো গেটের উপর গেট দিয়ে উঠবে, উঠে নিয়ে জাস্ট কাম এন্ড কোয়াইট ম্যানারে লিকুইড মেটাল কাস্টিং এর ভিতরে মোল্ড ক্যাভিটির ভিতরে ঢুকবে। ভেলোসিটি যদি ভেরি হাই হয় মোল্ড ক্যাভিটির ভিতরে এই ধরনের ফাউন্টেনিং এফেক্ট হবে। সো এইটা আমরা চেষ্টা করব, অ্যালাউ করব না। আমরা চেষ্টা করব যাতে গেট এরিয়া এমন হবে যেন এই ধরনের ফ্লো ইনসাইড দ্য ক্যাভিটি পসিবল হয়। তো একটা কুইক চেক করতে পারি। ফর এক্সাম্পল অ্যালুমিনিয়াম কাস্টিং এর জন্য ডেনসিটি যদি 2500 ধরি এবং 1 কেজি পার সেকেন্ড হিসাবে যদি ফ্লো রেট হয়, গেট ভেলোসিটি যদি আমি 0.5 ধরি ফর অ্যালুমিনিয়ামের জন্য, তাহলে এবারে আমরা হিসাব করতে পারি এখান থেকে গেট এরিয়া উইল বি অ্যারাউন্ড 800 মিটার স্কয়ার মিলিমিটার স্কয়ার। সো একটা যে গেট এরিয়া ইউজ করবো সেটা 800 মিলিমিটার স্কয়ার হতে হবে। তাহলে পরে এই ধরনের কাস্টিং এর জন্য আমরা 0.5 মিটার পার সেকেন্ডে লিকুইড ভিতরে মুভ করাতে পারবো। ঠিক আছে, যদি মনে করি যে ওকে আমাদের গেটের জায়গা বেশি আছে, দুইটা গেট সম্ভব, এই ধরনের 800 মিলিমিটারের দুইটা গেট সম্ভব, তাহলে আমরা যদি দুইটা গেট দেই তাহলে 800 800 1600 হচ্ছে, তখন ফিল্ড রেট অর্ধেক হয়ে যাবে, ভেলোসিটি উইল বি রিডিউসড। অথবা যদি মনে করি ওকে আমরা ভেলোসিটি বাড়ায় দিতে পারি, ডাবল করতে পারি, অন্য কোনো মেন্সে আমরা ভেলোসিটিকে কন্টেইন করতে পারি, সেক্ষেত্রে আমরা গেট এরিয়া অর্ধেক করে দিতে পারি। সো দিস ইজ এ কুইক চেক, ভেরি এফিশিয়েন্ট মেথড, থাম রুল বলা যেতে পারে, যে আমরা হিসাব করতে পারি গেট এরিয়া কিরকম লাগে। বিভিন্ন ধরনের গেট আছে, আমরা যদি একটু খেয়াল করি, ওয়ান অফ দা কি বলবো ওয়ার্ডেস্ট গেট, আজব একটা গেট হলো এটাকে বলে টাচ গেট। টাচ গেট এন্ড নাইফ গেট। টাচ গেট কাকে বলে? বেসিক্যালি ইট ইজ নট এ গেট। এটা যেটা হচ্ছে রানারের সাথে কাস্টিংটাকে জাস্ট একটু ওভারল্যাপ করা যায়, জাস্ট একটু ওভারল্যাপ, এবং এটা 0.8 থেকে 1.2 মিলিমিটার ওভারল্যাপ, এর চেয়ে বেশি হলে পুরো লাভ হবে না। ঠিক আছে, তো এই ধরনের মিলিমিটারের ডিসটেন্সে যদি একটা গেট ইউজ করি তাহলে এটা পসিবল। এটার অ্যাডভান্টেজ হলো ইজি টু নক আউট, খুব সহজেই কাস্টিং থেকে রানার সেপারেট করা সম্ভব। আর ব্যাড সাইড যেটা দেখতেছি যে আমাদের এই ছোট্ট চ্যানেলের ভিতরে লিকুইড মেটাল যাবে, ঠিক আছে, এবং যখন এই চ্যানেলটা ছোট হয়ে যায় তখন এই সারফেস টেনশন ইফেক্টিভ হয়। তো এর ভিতর দিয়ে সারফেস টেনশন বাধা দিবে ডেফিনেটলি লিকুইড মেটাল এখান থেকে মুভ করার জন্য, এবং এই বাধাটা ওভারকাম করার জন্য আমাদের লিকুইড মেটালের মধ্যে সাফিসিয়েন্ট প্রেসার থাকতে হবে। এবং হিসাব করে দেখা গেছে ফর কপার অ্যালয়ের জন্য এই প্রেসারটা 30 to 40 মিলিমিটার হাইট মেটালের প্রেসার লাগবে। তো এইচ রো জি যদি শুধু এইচ রো দিয়ে হিসাব করি তাহলে ওই এইচটা হবে 30 থেকে 40 মিলিমিটার। এই ধরনের মেটালের প্রেসার যদি হয় তাহলে পরে লিকুইড মেটাল এই চিকন চ্যানেলের ভিতর দিয়েও সারফেস টেনশনকে ওভারকাম করে ভিতরে ঢুকতে পারে। তবে যেহেতু এই ডাইমেনশনটা খুবই ছোট, যার কারণে এইটা ভেরি ডিফিকাল্ট টু মেক। এমন হতে পারে যে এটা হয়তো সরেই গেল অথবা আর একটু বড় হয়ে গেল, এবং সেই সমস্ত ক্ষেত্রে নর্মালি যেটা করা হয় এই টাচ গেট না করে নাইফ গেট করা হয়, অর্থাৎ কাস্টিং এর সাথে একটা ছোট্ট একটা অ্যাকচুয়ালি গেট দেওয়া হয়। এখানে যদি বাহ্যিকভাবে কোনো গেট নাই, এখানে অ্যাকচুয়ালি একটা গেট দেওয়া হয়
যাতে করে এই এক্সটেনশনটা এই কি বলে এটাকে এই ওভারল্যাপিংটা করা পসিবল হয়। আরেকটা আছে এটাকে বলে হর্ন গেট, এটা নর্মাল হর্ন গেট, একটা রিভার্স হর্ন গেট। এগুলো করা হয় বেসিক্যালি ইজি ম্যানুফ্যাকচারিং এর জন্য। ইজি ম্যানুফ্যাকচারিং স্ক্রুটাকেই এ ধরনের বেন্ড করে দেওয়া হয়েছে যাতে করে খুব সহজে এটা খুলে ফেলা যায়। এটা টান দিলে পরে যেহেতু ক্রস সেকশন কমতেছে এটা সরিয়ে ফেলা যায়, প্যাটার্নটা রিমুভালটা ভেরি ইজি হয়। তো এই ধরনের হর্ন অর রিভার্স হর্ন গেট করা হয়। দুইটাই ইজ নট রেকমেন্ডেড অ্যাট অল বিকজ এখানে লিকুইড মেটাল যেহেতু ক্রস সেকশন কম, তো একটা জেটিং এফেক্ট হবে ডেফিনেটলি। অ্যাট দ্য সেম টাইম এখানে ইররেগুলার ফিলিং হবে। তো এই দুইটা কারণেই নর্মালি এগুলো সাধারণত মোল্ডাররা ইউজ করতো, এখন সায়েন্স বলে we should not use this type of thing. Another type of gating system is called pencil gate. So pencil gate টা কেমন হচ্ছে সেটা হলো এই ধরনের যদি বড় সাইজের যদি আমরা রোলার কাস্টিং করি, ঠিক আছে। সো রোলার, এটা হলো রোলার, মাঝখানে এটা হলো একটা রোলারের মাঝখানের পিনটা থাকার জন্য। সো রোলার হলো এইটা। সো এই ধরনের স্টিলের রোলার যদি আমরা ম্যানুফ্যাকচার করি অথবা কাস্ট আয়রন রোলার ইউজ করি, বিরাট বড় হাইটের রোলার, এইখানে এই জায়গাটার মধ্যে গোল একটা প্রসেস, যেহেতু রোলারটা সার্কুলার, সো এই সার্কুলার টপের মধ্যে এটা একটা রানার, এই রানারের মধ্যে ছোট ছোট অনেক গর্ত করে দেওয়া হয়, দিস কল পেন্সিল গেট, ঠিক আছে। তো এই ধরনের রানারটা যদি আমি উপরে এরকম ভাবে বসিয়ে দিই এবং লিকুইড মেটাল যদি আমি ঢালি, তাহলে কি হবে, এই জায়গা দিয়ে মানে একদম ঝরঝর করে নিচে পড়তে থাকবে, জাস্ট নিচে পড়তে থাকবে। এবং এইটা কখন করা হতো, ইউজুয়ালি গ্রে আয়রনে, ইউজুয়ালি হেভি সেকশনে, এন্ড ইফ ইট ইজ এ গ্রিনসান মোল্ড, তাহলে এই ধরনের সিস্টেম এখানে অ্যালাউ করা যায়। ওকে, কেন অ্যালাউ করা যায়? বিকজ ইট ইজ গ্রে আয়রন, বিকজ দ্য স্যান্ড ইজ গ্রিনসান সিস্টেম। সুতরাং আমরা বলছি এদের মধ্যে একটা স্পেশাল সিস্টেম আছে, স্পেশাল মর্নিং আছে, স্পেশাল রিলেশন আছে, যার কারণে ডিফেক্টটা ইউজুয়ালি কম হয়। একটা সিস্টেম। এন্ড অ্যানাদার ওয়ান ইজ আ হেভি সেকশন। ইট মাস্ট বি এ হেভি সেকশন। কেন হেভি সেকশন? বিকজ এইখানে এটার সাথে লিকুইড মেটাল যখন ঝরঝর করে পড়তে থাকবে নিচে, এর সাথে যে বাতাসগুলো সাফ করে নিচে নিয়ে যাবে, যেহেতু অনেক বড় সেকশন, এটা সলিডিফিকেশন টাইম অনেক বড়, অনেক লম্বা সময় ধরে সলিডিফিকেশন হবে। এজ এ রেজাল্ট বাতাসগুলো যেটা নিচে ভিতরে ঢুকে গেল, সেগুলো সময় পাবে উপর দিকে ফ্লোট করে ওঠার জন্য। তো এই একমাত্র কারণে heavy section casting is allowable. যদি এটা স্মল সেকশন হয়, at all not recommended in this system, ঠিক আছে। আরেকটা হলো যদি ফিল্ম ফর্মিং মেটাল মোল্ড কম্বিনেশন হয়, অর্থাৎ আমরা যদি গ্রে কাস্টিং করি কিন্তু আমরা গ্রিন স্যান্ড না ইউজ করে আমরা যদি কেমিক্যাল বাইন্ডার স্যান্ড ইউজ করি, তাহলে পরে দিস ইজ নট অ্যালাউবল। এট দ্য সেম টাইম আমরা যদি ডাক্টাইল আয়রন কাস্টিং করি, যেমন এখানে ফর এক্সাম্পল ডাক্টাইল আয়রন কাস্টিং করতে গেলে এখানে ম্যাগনেসিয়াম লাগে অথবা অন্য কোনো অ্যালুমিনিয়াম এলিমেন্ট, যে এলিমেন্ট গুলো হাইলি অক্সিডাইজিং, এই সমস্ত জিনিসগুলো যদি আমরা ইউজ করি, তাহলে এই ধরনের সিস্টেম উইল নট ওয়ার্ক। সো these are the common gates normally used করা হয় in the gating system. Okay, now let's briefly talk about top, bottom and side gates.